নমস্কার, বৃত্তি পরীক্ষা চ্যানেলে সকলকে স্বাগত। গত ভিডিওগুলোতে আপনারা বহু মানুষ কমেন্ট করেছেন, তাদের নানা রকম প্রশ্ন রয়েছে, নানা রকম কৌতূহল রয়েছে। অনেকে বহু মানুষ আমাকে ফোন করেছেন বিভিন্ন জেলা থেকে, মালদা, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মেদিনীপুর, বর্ধমান, প্রতিটা বিভিন্ন জেলা থেকে আমাকে মেসেজ করেছেন, ফোন করেছেন। আমি হয়তো সবার ফোন রিসিভ করতে পারিনি বা মেসেজেরও সবার হয়তো উত্তর দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আমি চেষ্টা করেছি প্রায় প্রত্যেকেরই ফোন বা মেসেজের উত্তর দেওয়ার এবং তাদের যে সমস্যা সেই সমস্যাগুলোকে সমাধান করার। কিছু কিছু ক্ষেত্রে আমি অপরাগ, আমি সেই ক্ষেত্রে পারিনি, সেটা আমার স্বীকার করে নিতে কোনো দ্বিধা নেই। কিন্তু আমি চেষ্টা করব আগামী দিনের 100% সাপোর্ট আপনাদেরকে করার। তো আপনাদের যে প্রশ্নগুলো মূলত ছিল যে পরীক্ষা 2024-এ বৃত্তি পরীক্ষা যে হয়েছে, চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা, তো সেই পরীক্ষাতে কেউ যদি নাম্বারে অসন্তুষ্ট হয়ে থাকে, সে কিভাবে রিভিউ করবে? কেউ যদি বাংলা বা অঙ্ক এর ক্ষেত্রে কেউ যদি নাম্বার যা পেয়েছে, রেজাল্টে যা নাম্বার এসেছে, তাতে যদি তার মনে হয় যে আমি এর থেকে বেশি পেতে পারি, তো সেই ক্ষেত্রে সে কিভাবে রিভিউ করবে বা কোথায় কমপ্লেন করবে? এই রকম বিষয়ে প্রশ্ন অনেকে করেছেন, এরকম ফোন অনেকে এসেছে। এছাড়া আরেকটি যে বিষয়, যে বৃত্তি কত নাম্বার পেলে পাওয়া যেতে পারে? রাজ্য বৃত্তি এবং জেলা বৃত্তি দুই ধরনের বৃত্তি রয়েছে, আমি গত ভিডিওতে বলেছিলাম। তো কত নাম্বার পেলে বৃত্তি পাওয়া যাবে সেই বিষয়ে জানতে চেয়েছেন। এবং আরেকটি বিষয় এখানেতে বলবো যে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে রেজাল্ট এখনো পাইনি, আসেনি। এই ক্ষেত্রে আমি এখানেই বলে দিচ্ছি একটু যে দেখুন, আমাদের রাজ্যটা অনেকই বড়। 1,00,000 প্রায় 70,000-এর কাছাকাছি পরীক্ষা দিয়েছে। সেখানেতে এই পরীক্ষাটা যে সারা রাজ্যে হয়েছে, রেজাল্ট পৌঁছানোর ক্ষেত্রে কিছু কিছু জায়গা থেকে টাইমলি পৌঁছানো সম্ভব হয় না। তো আপনারা একটু এই বিষয়টা ক্ষমা মার্জনার চোখে দেখবেন, এইটা আমি আশা রাখবো। তবে অবশ্যই আপনার ক্যান্ডিডেট যে পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই রেজাল্ট পাবে। একটু লেট হবে কিন্তু অবশ্যই পাবে। সেই বিষয়টা আপনাদেরকে একটু ধৈর্য ধরে থাকার জন্য আমি অনুরোধ করছি। এই বিষয়ে অনেকেই আমাকে ফোন করেছেন, মেসেজ করেছেন, তাদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি আপনারা একটু ধৈর্য ধরুন প্লিজ। তো এই হচ্ছে বিষয়। আজকের মূলত এই বিষয়গুলোকে নিয়েই আমি আলোচনা করব। এবং আরেকটি বিষয় আমি বলতে আমি বাধ্য হচ্ছি যে এটা আমার একটা ভালো লাগা, অবশ্যই একটা ভালো লাগার জায়গা যে আপনারা এই বৃত্তি পরীক্ষাকে এবং শিক্ষার যে গুরুত্বটা, আমাদের এই পরীক্ষার যে গুরুত্বটা, এইটা আপনারা বুঝতে পারছেন আশা করি। সেই জায়গা থেকে ইউটিউবে অনেক ভিডিও ক্রিয়েটর রয়েছেন, ইউটিউবার রয়েছেন যারা এই বৃত্তি পরীক্ষা রিলেটেড ভিডিও আপলোড করেন। তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা দয়া করে সঠিক তথ্য দিন। ভুল তথ্য দিয়ে অভিভাবকদের, ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করবেন না। ইভেন আমাকে অনেক অভিভাবক ফোন করেছেন, মেসেজ করেছেন যে স্যার আমি এই তথ্যটা পেয়েছি অমুক ইউটিউব চ্যানেল থেকে, অমুক জায়গাতে এরকম বলেছে। তো এরকম অনেক ভুল তথ্য তারা পেয়েছেন এবং বিভ্রান্তিতে পড়েছেন। কেউ কেউ বলেছেন যে বৃত্তি এবারে বাড়ানো হতে পারে, কেউ কেউ বলেছেন যে এবারেতে রেজাল্ট বেরিয়ে গিয়েছে, অথচ রেজাল্টের যে ডেট, সেই ডেটের আগের দিনে ভিডিও দিয়ে তিনি বলছেন যে রেজাল্ট বেরিয়ে গিয়েছে। তো এই রকম বিভ্রান্তিমূলক অনেক তথ্য অনেক ইউটিউব চ্যানেল থেকে অভিভাবকরা, ছাত্রছাত্রীরা পাচ্ছেন এবং তারা বিভ্রান্তিতে পড়ছেন। এবং গার্জেনরা, অভিভাবক যারা রয়েছেন আমাকে ফোন করছেন, সেই বিষয়গুলো জানাচ্ছেন। তো সেই বিষয়গুলো আমি, যারা ইউটিউব ক্রিয়েটর রয়েছেন, ভিডিও ক্রিয়েটর রয়েছেন, তাদের কাছে করজোড়ে নিবেদন, এমনটা করবেন না, প্লিজ করবেন না। আমি এটাও দেখেছি যে কিছু চ্যানেল ভুল তথ্য দিচ্ছিল। আমি যেখান থেকে ভিডিও শুরু করেছি, ভিডিও দেওয়া শুরু করেছি, সেখান থেকে তারা তথ্য নিয়ে তারা কিছু ভুল তথ্য জায়গাগুলো সংশোধন করার চেষ্টা করছেন। ইভেন ছবিও কিছু নিচ্ছেন যে
সেই ছবি যেগুলো আমি ইউটিউবে দিচ্ছি সেই ছবিগুলো আপনারা নিচ্ছেন, আমার কোনো আপত্তি নেই তাতে। তবে আমি একটাই আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ভুল তথ্য দেবেন না। এবং আরেকটি বিষয় যে দেখুন, এই পরীক্ষাটা একটা আন্দোলনের সঙ্গী, আন্দোলনের পথ হিসেবে এই পরীক্ষা। এই পরীক্ষার একটা উদ্দেশ্য রয়েছে, এই পরীক্ষার একটা লক্ষ্য রয়েছে। আপনারা শুধুমাত্র দুটো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, একটা নিছকই একটা জিনিসের জন্য, এই সমস্ত কিছুর জন্য আপনারা শুধুমাত্র ভিডিও বানাবেন, এইটা অন্তত আমি আপনাদের কাছে চাইবো না। আপনারা এই পরীক্ষার স্বার্থে আসুন, এই পরীক্ষার সঙ্গে নিজেকে সংযুক্ত করুন। আমি সমস্ত যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, অভিভাবক যারা রয়েছেন, তারা এই পরীক্ষা ব্যবস্থার হাতকে মজবুত করুন। ঠিক আছে? কারণ এই পরীক্ষার একটা উদ্দেশ্য রয়েছে, একটা লক্ষ্য রয়েছে। সেইটাকে সামনে রেখে আপনারা আসুন। এবার অনেকের মনে প্রশ্ন জাগবে যে কি উদ্দেশ্য, কি লক্ষ্য? এখন সেই বিষয়ে তো বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। তবে এইটুকু আমি বলে রাখি যে আপনারা জানেন যে এই পরীক্ষা পরিচালনা হয় সারা রাজ্য জুড়ে। 5টি সাবজেক্টের পরীক্ষা হয়। মাত্র 30 টাকা ফিজে মাত্র পরীক্ষা হয়। 30 টাকা মাত্র ফিজ নিয়ে একটা পরীক্ষা পরিচালনা হচ্ছে। তার কোনো রকম ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থাকতে পারে কি? আপনারাই সেটা বিচার বিবেচনা করুন। অবশ্যই নয়। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই একটা উদ্দেশ্য লক্ষ্য রয়েছে। আমরা সকলেই জানি যে 8ম শ্রেণী পর্যন্ত পাস ফেল বন্ধ। সেই ক্ষেত্রে আপনারা সকলেই অবগত। তো সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এবং যারা ভিডিও ক্রিয়েশন করছেন তাদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা নিজেদেরকে পরীক্ষা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করুন। কিভাবে করবেন? যদি সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি নাম্বার দিয়ে দিচ্ছি। অবশ্যই আমি সেই বিষয়ে আপনাদের সহযোগিতা করব। নিছক দুটো লাইক, শেয়ার, কমেন্ট পাওয়ার জন্য, সাবস্ক্রিপশন পাওয়ার জন্য আপনারা ভুল তথ্য দেবেন না। দরকার হলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদেরকে আমি তথ্য দিচ্ছি, আপনারা মানুষকে জানান। কারণ অনেক মানুষ এই তথ্য জানতে পারে না। তো এই হচ্ছে আপনাদের কাছে আমার নিবেদন। তো এবার আর দেরি না করে আমাদের যে মূল বিষয় সেই বিষয়েতে আসা যাক। তো এবার আমাদের প্রথম যে আলোচ্য বিষয়, রিভিউ করার প্রসেস, বা কেউ যদি কোনো সাবজেক্টে মনে হয়ে থাকে কম নাম্বার পেয়েছে, সে কোথায় কমপ্লেন জানাবে বা কিভাবে রিভিউ করবে, সেই বিষয় নিয়ে এবার আলোচনা করব। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফর্ম অফ রিভিউ, রিভিউ করার জন্য আবেদনপত্র। তো প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ তরফ থেকে এই ফর্মটি দেওয়া হয়ে থাকে যারা রিভিউ করতে চায়। এখানেতে বলে রাখি যে কেউ যদি সব সাবজেক্টে রিভিউ করতে চায় সেটি পারবে না। সর্বোচ্চ 2টি সাবজেক্টেই রিভিউ করতে পারবে। বাংলা, অঙ্ক বিজ্ঞান, ইংরেজি বাংলা, যার যেটা পছন্দ বা যার যেটা মনে হয়ে থাকছে যে আমি কম নাম্বার পেতে পারি, সেই ক্ষেত্রে সে রিভিউ করতে পারবে। এবং প্রতি সাবজেক্টের জন্য একটা নমিনাল ফিজ লাগে, মাত্র 10 টাকা প্রতি সাবজেক্টের জন্য এটি লাগে। অর্থাৎ 2টি সাবজেক্টের জন্য 20 টাকা। এই হচ্ছে বিষয়। এখন এই ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন? এই ফর্মটি আপনারা স্কুলকে জানাতে পারেন। স্কুল যে আঞ্চলিকগতভাবে যে পরীক্ষা পরিচালন কমিটি রয়েছে, তারা স্কুলকে সেই ফর্মটি পাঠিয়ে দেবে। আশা করছি অলরেডি পাঠিয়ে দিয়েছে। বা যদি কেউ আমার থেকে ফর্মটি পেতে চান সেটিও নিতে পারেন, অসুবিধা কিছু নেই। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আমি তাদেরকে এই ফর্মটি পাঠিয়ে দেবো। প্রত্যেকে যারা মেসেজ করবেন তাদেরকে বলছি, তারা অবশ্যই ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ডের ছবিটা তুলে পাঠাবেন এবং তার নাম, আপনার জেলা এবং পরীক্ষা কেন্দ্রের নাম এইটি উল্লেখ করে দেবেন হোয়াটসঅ্যাপেতে মেসেজ করার সময়তে, এবং অ্যাডমিটের একটি ছবি। আমি তাদেরকে এই ফর্মটি পিডিএফ পাঠিয়ে দেবো। আপনারা এটি প্রিন্ট আউট করে ফিল আপ করে স্কুলেতে জমা দিয়ে দিতে পারেন, বা আঞ্চলিক যে কমিটি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা তাদের কাছে ফর্মটি জমা দিতে পারেন। এই হচ্ছে রিভিউ করার প্রসেস। তো এখানেও তো যদি কোনো রকম আমি কিছু বাদ চলে গিয়ে থাকি, আমাকে কমেন্টে জানান। আমি কমেন্টে সম্ভব হলে উত্তর দিয়ে দেবো, বা আপনারা মেসেজও করতে পারেন। এই হচ্ছে বিষয়।
তো এবার আপনাদের প্রধান যে কৌতূহল বা প্রশ্নের জায়গা, যে কত নাম্বার পেলে বা কত পার্সেন্ট নাম্বার পেলে বৃত্তি পাওয়া যেতে পারে, রাজ্য বৃত্তি পাওয়া যেতে পারে না জেলা বৃত্তি পাওয়া যেতে পারে। তো সেই বিষয়ে আসার আগে আপনাদেরকে আমি কিছু তথ্য তুলে ধরবো। বোর্ডের প্রেস বিবৃতি এবং বোর্ড থেকে প্রতি বছরই একটি স্মরণিকা প্রকাশিত করা হয়, সেই বিষয়গুলো আপনার সামনে তুলে ধরবো, যেটা আপনাদের বোঝার ক্ষেত্রে খুবই কাজে দেবে এবং খুবই মনোযোগ সহকারে আপনারা এগুলি দেখবেন। এবং তো প্রতি বছরই প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ কর্তৃক একটি কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজন করা হয়, কেন্দ্রীয় সংবর্ধনা অনুষ্ঠান, সেখানেতে এই স্মরণিকা প্রকাশিত করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন পর্ষদ প্রতিষ্ঠাতা অধ্যাপক সুশীল কুমার মুখোপাধ্যায়ের প্রতিচ্ছবি। তো এই পর্ষদ কর্তৃক স্মরণিকার মধ্যে বেশ কিছু তথ্য রয়েছে, যা আপনাদেরকে আমি তুলে ধরবো, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো তার আগে আমি বোর্ডের তরফ থেকে এইবারেতে যে ফলাফল প্রকাশ করা হয়েছিল কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে, সেখানে যে প্রেস বিবৃতি দিয়েছিলেন বোর্ড, সেই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরছি। অবশ্যই আমি এই জায়গাটা পড়বো, কারণ এই জায়গার মধ্যে অনেক কিছু তথ্য রয়েছে যা আপনাদের আগামী পর্যায়েতে অবশ্যই কাজে লাগবে। তো প্রেস বিবৃতি, প্রেস ক্লাব কলকাতা, 24শে ডিসেম্বর 2024, বেলা 1টা। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল ঘোষণা। 1992 সাল থেকে প্রাথমিক স্তরে চতুর্থ শ্রেণীর শেষে ছাত্রছাত্রীদের জন্য একটি পরীক্ষা ধারাবাহিকভাবে চালিয়ে আসছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ। এক ঐতিহাসিক ভাষা শিক্ষা আন্দোলনের প্রেক্ষিতে প্রখ্যাত বিজ্ঞানী ও অন্যতম বিশিষ্ট একজন শিক্ষাবিদ অধ্যাপক সুশীল কুমার মুখার্জির সভাপতিত্বে এই প্রতিষ্ঠানের জন্ম। এবছর রাজ্যের সমস্ত জেলায় 23টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,68,382 জন। এই পরীক্ষায় পাশের হার এই বছরেতে 77.11%। প্রথম বিভাগে পাশ করেছে 27.97%, দ্বিতীয় বিভাগে পাশ করেছে 21.46% ও সাধারণ বিভাগে পাশ করেছে 27.66%। বাংলা, হিন্দি ও উর্দু মাধ্যমে মাতৃভাষা, গণিত, সমাজবিজ্ঞান, বিজ্ঞান ও ইংরেজি বিষয়ে পরীক্ষা পরিচালিত হয়েছে। প্রতি বছরের মতো কৃতী পরীক্ষার্থীদের উৎসাহিত করার জন্য বার্ষিক বৃত্তি রাজ্যগতভাবে 1200 টাকা ও জেলাগতভাবে 600 টাকা এবারেও প্রদান করা হবে। 820 জন কৃতী পরীক্ষার্থীকে আগামী 2025 সালে কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও হলে 30শে মার্চ এবং পরবর্তী 6ই এপ্রিল রাজ্যের বিভিন্ন স্থানে এই কৃতী পরীক্ষার্থীদের সংবর্ধিত করা হবে। বৃত্তি বাবদ সমূহ অর্থ সরবরাহ করেন শিক্ষাপ্রেমী দাতাগণ। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সহযোগিতা করেন রাজ্যের হাজার হাজার স্বেচ্ছাসেবক। স্বাভাবিকভাবে আশা করা যায় যে জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেও সমাজের অগ্রগতির স্বার্থে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বাড়বে, শিক্ষক প্রয়োজনীয় হারে বাড়বে, কিন্তু তা বর্তমানে দুরাশা। কারণ সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষা পরিকাঠামো এমন দুর্বল হয়ে রাখা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বহু অর্থ ব্যয় করে অনিচ্ছাকৃতভাবে শিক্ষার্থীকে ভর্তি করতে বাধ্য হচ্ছেন অভিভাবকবৃন্দ। এভাবে সরকার শিক্ষাক্ষেত্রে নিজ দায় এড়াচ্ছে এবং অন্যদিকে শিক্ষাকে পণ্যে রূপান্তরিত করছে। এইমতো অবস্থায় প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ প্রাথমিক স্তরে শিক্ষার মান উন্নয়নের স্বার্থে মাত্র 30 টাকা পরীক্ষার ফিজের বিনিময়ে 5 দিনের পরীক্ষা পরিচালনা করছে। এই অর্থে এই পরীক্ষা নিছক কোনো মেধা পরীক্ষা নয়, বরং এমন একটি শিক্ষা আন্দোলন যা বিগত 30 বছর ধরে 30 বছরের অধিক সময় ধরে পরীক্ষা পরিচালনার মাধ্যমে সরকারের কাছে এই দাবিগুলি রাখছে। সরকারি বিদ্যালয় পরিকাঠামোগত উন্নত করতে হবে, শিশুদের মানুষ হওয়ার জন্য উপযুক্ত পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে এবং প্রথম শ্রেণী থেকে পাস ফেল চালু করতে হবে। তপন কুমার সামন্ত, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ, সম্পাদক। তো এই হচ্ছে বোর্ডের প্রেস বিবৃতি। তো এখানে তথ্য অনুযায়ী যে কেন্দ্রীয় সংবর্ধনা অনুষ্ঠান হয়ে থাকে, সেটি গত বছরের তথ্য অনুযায়ী, গত বছর যে বোর্ডের তরফ থেকে স্মরণিকা প্রকাশ করা হয়েছিল, সেখানকার তথ্য অনুযায়ী যে কেন্দ্রীয় সংবর্ধনা অনুষ্ঠান যেটি হয় সেটি কলকাতাতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ডিরোজিও হলে। সেখানেতে বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ, এই জেলাগুলোকে নিয়ে কলকাতাতে সংবর্ধনা অনুষ্ঠান হয়। এবং
এছাড়া মেদিনীপুরেতে বিদ্যাসাগর হলে একটি হয়েছিল, যেখানেতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিকে নিয়ে, এবং কোচবিহারে সুকান্ত মঞ্চে একটি হয়েছিল, যেখানেতে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এই জেলাগুলি নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান হয়। এবং আরেকটি হয় রায়গঞ্জ ইনস্টিটিউট হল, সেখানেতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারেতে এই সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার আগে আপনাদের কি কি করণীয় বা এই সম্বন্ধিত তথ্য অবশ্যই ভিডিও আকারে আমি আনবো, সেটি নিয়ে চিন্তা করার দরকার নেই। তো এই মুহূর্তে যে আপনাদের প্রশ্ন, যে সব থেকে যে কৌতূহলের জায়গা, যে কত নম্বর পেলে এইবারেতে রাজ্য বা জেলা বৃত্তি পাওয়া যেতে পারে, সেই বিষয়েতে আপনাদেরকে আলোকপাত করব। তো এখানেতে বলি যে এই বছরেতে বোর্ড জানিয়েছে মোট 820 জন ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হবে। তো এই ক্ষেত্রে কোনো বছরই বোর্ড বলেননি যে এত পার্সেন্ট বা এত নাম্বার পেলে রাজ্য বা জেলা বৃত্তি ছাত্রছাত্রীরা পাবে। কারণ প্রত্যেক বছরই সর্বোচ্চ নাম্বারের র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বৃত্তি প্রাপকের তালিকা তৈরি করেন বোর্ড। সর্বোচ্চ নম্বর প্রাপক যে হয় সেখান থেকে ধরে মোট 800 জনকে নেওয়া হয়। গত বছর 809 জনকে নেওয়া হয়েছে, এবারে 820 জনকে নেওয়া হয়েছে। তো এবারেতে সর্বোচ্চ নম্বর প্রাপক যে, তার নাম্বার হচ্ছে 397। তো সেইখান থেকে ধরে 820 জন পর্যন্ত যাওয়া হবে, র্যাঙ্কিং এর ভিত্তিতে সম্পূর্ণ লিস্টটি তৈরি হবে। 897 থেকে ক্রমশ কমতে থাকবে, 895, 94, 93, এভাবে কমতে কমতে 820 জন পর্যন্ত আসা হবে। যেমন গত বছরেতে 363 বা 68 এই নাম্বার পর্যন্ত নেমেছিল। তো এবছরও সেই নাম্বারেই আসবে এমন কোনো মানে নেই। 360ও হতে পারে, 370ও হতে পারে, বা 365ও হতে পারে। এটা কোনো বছর নির্দিষ্ট থাকে না। সম্পূর্ণ র্যাঙ্কিং এর ভিত্তিতে বৃত্তি প্রাপকের লিস্ট তৈরি করা হয়। আমি চেষ্টা করব যে 820 জনের লিস্ট, কারা কারা বৃত্তি পাচ্ছে সেই লিস্ট সম্পূর্ণ আপনাদের সামনে নিয়ে আসার। কারণ সেটাতে একটু সময় লাগবে। অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরুন। আমি চেষ্টা করব সেই 820 জনের লিস্ট আপনাদের সামনে নিয়ে আসার, আপনাদের সুবিধার্থে। তো এই হচ্ছে বৃত্তি পাওয়ার কিভাবে পদ্ধতি অবলম্বন করা হয়, সেই বিষয় আপনাদের সামনে আমি রাখলাম। আর কোনো যদি বিষয় বাদ গিয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানান। আমি সেই বিষয় নিয়ে আরেকটি ভিডিও আনবো, বা কমেন্টে উত্তর দেওয়া সম্ভব হলে অবশ্যই দিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই সঙ্গে থাকবেন, অবশ্যই শিক্ষার সঙ্গে থাকবেন, শিক্ষাকে বাঁচিয়ে রাখার সঙ্গে থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।